বন্ধুরা, আজ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের ফার্স্ট লেকচার। এই লেকচারে মূলত আমরা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের একটি ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে বুঝে নেব যে থার্মোডাইনামিক্সের যে দুটো ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, তার মূল তফাৎগুলো কোথায়। আমরা বুঝে নেব যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কি এবং কেন। যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, আনলাইক ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, কিছু অ্যাজাম্পশনস আর পস্টুলেটের উপর নির্ভর করে। এই অ্যাজাম্পশন বা পস্টুলেটগুলোকে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটাকে পড়তে গেলে কতগুলো টার্মিনোলজিস বা টার্মস আছে, সেগুলো ইন্ট্রোডিউস করার দরকার। আমরা বুঝে নেব থার্মোডাইনামিক সিস্টেম কি, ম্যাক্রোস্টেট কি, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন বলতে আমি কি বুঝছি, মাইক্রোস্টেটিক বা কি, থার্মোডাইনামিক ওয়েট অফ কনফিগারেশন বলতে আমি কি বুঝছি, মোস্ট ডমিনেটিং কনফিগারেশনগুলো কি। আমরা বুঝবো যে প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রাইমারি প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝছি। তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কত রকমের আইডেন্টিক্যাল পার্টিকেলস থাকে, সেই মতো করে বোলজনস, বোসনস, ফেরমিয়নস, তাদের তফাৎগুলো কি সেটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা যে জায়গায় গিয়ে শেষ করব সেটা হচ্ছে এই যে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য পার্টিকেলস আমাকে যে থার্মোডাইনামিক ওয়েট পেতে হবে, থার্মোডাইনামিক ওয়েটকে ম্যাক্সিমাইজ করে আমাকে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পেতে হবে, এবং সেই মোস্ট ডমিনেটিং কনফিগারেশনগুলোই হচ্ছে আমাকে কতগুলো ডিফারেন্ট টাইপস অফ ডিস্ট্রিবিউশন দেবে, যেমন ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন, ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ইত্যাদি। ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের মেন ইম্পর্টেন্ট ফিচার্স গুলো কি, সেখানে যাওয়ার আগে আমরা প্রথমেই যে জিনিসটা বুঝে নেব সেটা হলো যে থিওরিজ অফ ফিজিক্যাল কেমিস্ট্রি আর ফিজিক্স, এগুলোকে আমি মেজর দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম টাইপ অফ থিওরি which do not depend on any assumptions or postulates. They are the generalization of experimental observations and the experiences gathered. আমরা যখন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করেছিলাম, এক্সপেরিমেন্টাল কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে এখানকার লগুলো সবাই এম্পিরিক্যাল। এখানে কোনো অ্যাজাম্পশনস নেই, পস্টুলেটস নেই। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি অর এক্সপেরিমেন্টাল অবজারভেশন, তার জেনারেলাইজেশন। অন্য টাইপ অফ থিওরি যেগুলো শুরুই হয় কিছু অ্যাজাম্পশনস আর পস্টুলেটস থেকে। আমরা যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়ে কথাবার্তা বলেছি, আমরা প্রথমেই কয়েকটা পস্টুলেট দিয়ে স্টার্ট করতাম। কোয়ান্টাম মেকানিক্স, যেটা 5টা পস্টুলেট উপর নির্ভর করে শুরু হয়েছে। বোর থিওরি যখন আলোচনা করেছি, সেখানে 3টে পস্টুলেটের কথা প্রথমেই বলেছি। ঠিক একই রকম ভাবে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সও একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, অর রাদার একটা ব্রাঞ্চ অফ থার্মোডাইনামিক্স, যেটা কিন্তু শুরু হবে কিছু অ্যাজাম্পশনস অর পস্টুলেট থেকে। প্রথমেই বুঝে নিই যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কি। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যে ব্রড সাবজেক্টকে দিয়ে তার একটা ব্রাঞ্চের মধ্যে পড়ে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি? Statistical mechanics is the subject that deals with microscopic basis of macroscopic property. When the macroscopic properties are related to thermodynamics, then it is called the statistical thermodynamics. তার মানে এক কথায় যেটা দাঁড়ালো সেটা হলো এই যে statistical thermodynamics deals with the microscopic basis of the macroscopic thermodynamic properties. স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এর অ্যাপ্রোচটা এরকম যে আমাকে প্রথমেই বুঝে নিতে হবে যে কোনো একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইজ অ্যাকচুয়ালি কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ পার্টিকেলস। যে পার্টিকেলস গুলোকে ইউজুয়ালি আমরা মলিকুল বলি। এবারে প্রথমেই এই প্রত্যেকটা মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি গুলোকে আমাকে আইদার মেজার করতে হবে, নাহলে গেস করতে হবে। আসলে যখন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ডেভেলপ করছিল, তখন ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টিগুলোকে ডিরেক্টলি বাই এক্সপেরিমেন্ট মেজার করা সম্ভব ছিল না। সেই জন্য আমাকে মাইক্রোস্কোপিক প্রপার্টিগুলোকে বুঝতে গেলে আমাকে কিন্তু কখনো কখনো বেশ কিছু অ্যাজাম্পশনস আর পস্টুলেটের আশ্রয় নিতে হবে। তারপর আমাকে যেটাকে করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টির সাম কাইন্ড অফ একটা অ্যাভারেজিং নিতে হবে। অ্যাভারেজিং নিয়ে সেইখান থেকে একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি গেট করার চেষ্টা করতে হবে। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে এই যে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমে নাম্বার অফ পার্টিকেলস এর সংখ্যা হিউজ, দিস ইজ অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার। এই এত বেশি নাম্বার অফ পার্টিকেলস তাদের ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ
বুঝে নিয়ে সেখান থেকে একটা অ্যাভারেজিং করাটা একটা নন ট্রিভিয়াল টাস্ক। এর জন্য অনেক অ্যাজাম্পশনস বা অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। এর কথা হচ্ছে যখন এই অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন গুলোকে নিলাম তখন কিন্তু আমি একটা ইনঅ্যাকিউরেসি ঢুকিয়ে দিলাম। আর ইনঅ্যাকিউরেসি ঢুকিয়ে দিলে যেটা হবে যে ফাইনাল যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা সবসময় কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্ট বা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলে যাবে সেরকম নয়। কিন্তু আমাকে সবসময় চেক করতে হবে whether the final results match with the experimental results or already established correct theoretical results. যদি মিলে যায় তো খুব ভালো, যদি না মিলে যায় তাহলে ওই অ্যাজাম্পশন অর অ্যাপ্রক্সিমেশন গুলোকে আমাকে সুইটেবলি মডিফাই করতে হবে, ক্যালকুলেশন গুলো রিডু করতে হবে। এইভাবে চলবে 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 ততক্ষণ না পর্যন্ত আমি একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছি যে রেজাল্টটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের খুব কাছাকাছি আর অলরেডি এস্টাবলিশ কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টের খুব কাছাকাছি। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আমি কেন পড়বো? ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স দিয়ে কি আমি সবকিছু করতে পারছি না? আমরা আমাদের ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আলোচনায় বলেছিলাম যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ইজ ইউনিভার্সাল। ইট ডাজ নট বদার উইথ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম। এই যে ইন্টারনাল স্ট্রাকচার আর কম্পোনেন্ট অফ দ্য সিস্টেমের উপরে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ডিপেন্ড করছে না, সেইটা যেমন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সকে একটা ইউনিভার্সালিটি এনে দিচ্ছে, এটা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স একটা স্ট্রেংথ, অ্যাট দ্য সেম টাইম এটাই কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স একটা উইকনেসও। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অনেক কথা সদুত্তর দিতে পারে কিন্তু কতকগুলো জিনিস পরিষ্কারভাবে বোঝা যায় না। এবং ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এন্ট্রপি চেঞ্জ নিয়ে অনেক কথাবার্তা বলে, কিন্তু হোয়াট ইজ দ্য মাইক্রোস্কোপিক বেসিস অফ এন্ট্রপি সেটা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স সে সম্বন্ধে কোনো আলোকপাত করে না। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে যে universal total entropy always increase করবে in a spontaneous process and it attains its maximum limiting value when equilibrium is established. কিন্তু কেন ইউনিভার্সাল এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করবে ইন স্পন্টেনিয়াস প্রসেস, কেনই বা টোটাল এন্ট্রপিটা তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে অ্যাট ইকুইলিব্রিয়াম, এই সম্বন্ধে কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কিছু বলে না। থার্মোডাইনামিক্স থার্ড ল বলে যে ফর এ পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড অ্যাবসলিউট এন্ট্রপি জিরো হয়ে যাবে যখন টেম্পারেচার 0 কেলভিন। কিন্তু সেটা কেন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারে না। আমরা বিভিন্ন গ্যাসের বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট জানি এবং সেই স্টেট গুলো ইউজুয়ালি এম্পিরিক্যালি এসেছে কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশনের উপরে বেস করে, যেমন চার্লস ল, বয়েলস ল ইত্যাদির উপরে বেস করে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট পিভি ইকুয়াল টু এনআরটি এসেছে। কিন্তু সেই ইকুয়েশন অফ স্টেট গুলোর মাইক্রোস্কোপিক বেসিস কি এসব নিয়ে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কোনো কথাবার্তাই বলে না। অন দ্য কন্ট্রারি, আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স নিয়ে কথাবার্তা বলবো তখন এই যে প্রশ্নগুলো যেগুলো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে পরিষ্কার সদুত্তর পাওয়া গেল না সেইগুলোকে আমরা জাস্ট এক্সপ্লেন করতে পারবো ফ্রম দ্য মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ। লাইক ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সও ইউনিভার্সাল এবং ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এই কনসেপ্টগুলোকে আমরা ইউজ করতে পারবো যে কোনো সাইজের সিস্টেমে, খুব বড় সিস্টেম লাইক ইউনিভার্স থেকে শুরু করে খুব স্মল সিস্টেম লাইক সেল টিস্যুস, এদের ক্ষেত্রে ইউজ করতে পারা যাবে। Concept of statistical thermodynamics can be used for any states of matter, solid, liquid, gas, plasma. Concept of statistical thermodynamics can be used in any temperature range starting from very low temperature to very high temperature. তবে যেটা দাঁড়াচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এর একটা ইউনিভার্সালিটি আছে। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এর মেন ফিচার্স গুলোতে ঢোকার আগে আমরা প্রথমে কতগুলো টার্মস ইন্ট্রোডিউস করে নিই। প্রথমে আমরা বুঝবো যে থার্মোডাইনামিক সিস্টেম বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। It is a macroscopic or bulk system where laws of classical thermodynamics are applicable. Thermodynamic system is characterized by three important features. First হচ্ছে যে টোটাল নাম্বার অফ পার্টিকেল n টেন্ডস টু ইনফিনিটি। এখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস n টেন্ড টু ইনফিনিটি মানে অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস হিউজ, দিস ইজ অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার। সেকেন্ড ইম্পর্টেন্ট ফিচার্স হলো টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার টেন্ডস টু ইনফিনিটি। এখানেও ভলিউম অ্যাকচুয়ালি ইনফিনিটি নয়, আমরা এখানে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে ভলিউম অফ দ্য কন্টেনার ইন্ডিভিজুয়াল মলিকুল বা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যে ফিজিক্যাল ভলিউম তার তুলনায় অনেক অনেক বেশি। এবং থার্ড ইম্পর্টেন্ট ফিচার হলো যে নাম্বার ডেনসিটি অর্থাৎ টোটাল নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম সেটা কিন্তু ফাইনাইট হবে। আচ্ছা, এবারে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সিস্টেম
তার বিভিন্ন রকমের প্যারামিটার বা বিভিন্ন রকমের প্রপার্টিজ গুলো কনস্ট্যান্ট থাকে। আমি যদি একটা ফর দ্য টাইম বিং আইসোলেটেড সিস্টেম কনসিডার করি, তাহলে তার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন, টোটাল ভলিউম ভি এবং টোটাল এনার্জি ই সেগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এই যে আইসোলেটেড সিস্টেম যেখানে এন ভি ই তার কতগুলো স্পেসিফিক ভ্যালুজ যেটা আমি ডিফাইন করে দেবো, তখনই সেটা হয়ে যাবে একটা ম্যাক্রো স্টেট। অর্থাৎ ম্যাক্রো স্টেট কি? When for an isolated system, total number of particles n, total volume v, total energy e attain a constant value, then it is said to be a macro state. তো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আলোচনা করব কখন কোন একটা ম্যাক্রো স্টেট তার এন ভি ই এইটুকু বলে দেয় যথেষ্ট ছিল। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আরো কিছু বেশি কথাবার্তা বলেন। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স মাইক্রোস্কোপিক বেসিস নিয়ে আলোচনা করেন। অর্থাৎ কোন একটা ম্যাক্রো স্টেট যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস, টোটাল এনার্জি এবং টোটাল ভলিউম ফিক্সড হয়ে গেছে, এইটাকে রেখেও কিন্তু আমি পার্টিকেলগুলোকে বিভিন্ন কোয়ান্টাম স্টেটে ডিফারেন্ট ওয়েতে ডিস্ট্রিবিউট করতে পারি এবং এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন আমাকে এক একটা কনফিগারেশন। তাহলে যেটা দাঁড়াচ্ছে কনফিগারেশন বা মোর প্রিসাইজলি ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনটা কি? In a given macro states, the particles can be distributed among the various quantum states, keeping n, v, and e constant. Each of the different arrangements gives different configurations called the instantaneous configuration. আমরা একটা এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছি। আমরা একটা ম্যাক্রো স্টেট ডিফাইন করছি যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস n, সেটা অ্যাকচুয়ালি 3, টোটাল এনার্জি ই সেটা হলো 3 এপসাইলন এবং টোটাল ভলিউম ভি। আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে দেখবো বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যখন কথাবার্তা বলবো তখন দেখবো যে এই যে প্রত্যেকটা লেভেলের যে এনার্জি বা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, যেটা এপসাইলনের ফাংশন, সেটা অ্যাকচুয়ালি ভলিউম অফ দ্য কন্টেনারের উপরে নির্ভর করে। একটা গিভেন ম্যাক্রো স্টেটে যখন আমি ভলিউম কনস্ট্যান্ট করে দিলাম, অর্থাৎ এপসাইলন গুলো ফিক্সড হয়ে গেল। এবারে আমি এই পার্টিকুলার কেসে একটা পার্টিকুলার টাইপ অফ সিস্টেম কনসিডার করছি যেখানে ইকুইপেস এনার্জি লেভেলস আছে। অর্থাৎ গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ গ্রাউন্ড স্টেটে এনার্জি 0, ফার্স্ট এক্সাইটেড এনার্জি এপসাইলন, সেকেন্ড এক্সাইটেড এনার্জি 2 এপসাইলন অ্যান্ড সো অন। পরিষ্কার বোঝা গেছে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ প্রত্যেক ক্ষেত্রেই সমান এবং সেটা এপসাইলন। আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার এনার্জি লেভেলস গুলো আছে, ফর দ্য টাইমিং ধরে নেওয়া যাক যে এই পার্টিকুলার সিস্টেমটা অ্যাকচুয়ালি ডিজেনারেশন নেয় বা নন ডিজেনারেট সিস্টেম, অর্থাৎ কোন একটা পার্টিকুলার এনার্জিতে একটাই কোয়ান্টাম স্টেট আছে। এবারে আমার যে ম্যাক্রো স্টেট যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3, এই তিনটে পার্টিকেল আমি বিভিন্ন এনার্জি লেভেলে যা সাজাতে চাইছি। তাহলে একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে যেখানে গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ পার্টিকেলস 1টি, ফার্স্ট এক্সাইটেড 1টি, সেকেন্ড এক্সাইটেড স্টেটে 1টি। এই পার্টিকুলার কনফিগারেশনটাকে আমরা শর্ট হ্যান্ড নোটেশনে এইরকম ভাবে লিখতে পারি, এটাকে বলছে কনফিগারেশন এ। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, 1, 1, 0, 0, 0 ডট 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 এইরকম ভাবে লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি যখন নাম্বার অফ পার্টিকেলস খুব কম, তখন এইরকম ভাবে ছবি এঁকে হয়তো খুব সহজে বুঝে নেওয়া যায়, কিন্তু নাম্বার অফ পার্টিকেল যখন হিউজ হয়ে যাবে তখন একটা শর্ট হ্যান্ড নোটেশন দরকার পড়ে। যদি আমি ধরে নিই যে গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ পার্টিকেলস n0, ফার্স্ট এক্সাইটেড স্টেটে n1, সেকেন্ড এক্সাইটেড স্টেটে n2 এন্ড সো অন, তখন করসপন্ডিং কনফিগারেশনটাকে আমরা লিখতে পারবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n0, n1, n2, ডট 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 ডট। আচ্ছা, এবার দেখো যেটা দাঁড়াচ্ছে যে যদি পার্টিকেল গুলো ইনডিস্টিংগুইজেবল হয়ে যেত, অর্থাৎ তিনটে পার্টিকেলকে কোনো দিক থেকেই যদি আলাদা করা না যেত, তখন এই যে অ্যারেঞ্জমেন্টটা, অর্থাৎ এই যে কনফিগারেশনটা, এখান থেকে নতুন কিছু অ্যারেঞ্জমেন্ট পাওয়া সম্ভব হতো না। কিন্তু যদি এমন হতো যে এই তিনটে পার্টিকেল তারা ডিস্টিংগুইজেবল, তাদের হয়তো তিনটে ডিফারেন্ট কালার আছে, অথবা আমরা যদি ইংরাজি অ্যালফাবেট এবিসি বলি, এবিসি তারা ডিফারেন্ট অ্যালফাবেট। এবারে এই তিনটে ডিস্টিংগুইজেবল পার্টিকেলসকে আমি কিন্তু বিভিন্ন ফার্দার বেশ কতগুলো ভাগে ডিস্ট্রিবিউট করতে পারি, কতগুলো রকমে ডিস্ট্রিবিউট করতে পারি। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ইনডিস্টিংগুইজেবল পার্টিকেল যদি হয়ে যেত, তাহলে দিস ইজ এ পার্টিকুলার কনফিগারেশন। কিন্তু পার্টিকেলগুলো যদি ডিস্টিংগুইজেবল হয়ে যায়,
তাহলে এই কনফিগারেশন উইল গিভ সাম মোর অ্যারেঞ্জমেন্টস। আমরা এই এই যে এক্সট্রা অ্যারেঞ্জমেন্টস গুলোর একটা অন্য নাম আছে, সেটা আমরা পরে আসছি। তাহলে আমরা ফিরে আসি যে কোন একটা গিভেন ম্যাক্রো স্টেট যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3, টোটাল এনার্জি 3 এপসাইলন, টোটাল ভলিউম ভি, সেখান থেকে একটা পসিবল অ্যারেঞ্জমেন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে এইটা। সেকেন্ড যে অ্যারেঞ্জমেন্ট হতে পারে সেটা আর একটা কনফিগারেশন দেবে, সেটা হলো যে গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস দুটো, দেন ফার্স্ট এক্সাইজ স্টেটে 0, সেকেন্ড এক্সাইজ স্টেটে 0, থার্ড এক্সাইজ স্টেটে আবার একটা পার্টিকেল। এটাকে শর্ট হ্যান্ড নোটেশনে 2 0 0 1 0 0 এইরকম ভাবে লিখবো। পার্টিকেল গুলো যদি ডিস্টিংগুইজেবল হয়ে যায় তাহলে এই কনফিগারেশন আরো 3টে পসিবল অ্যারেঞ্জমেন্ট দিতে পারে। এবং আরেকটা পসিবিলিটি থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি ফার্স্ট এক্সাইজের স্টেটেই 3টে পার্টিকেলকে রেখেছি যাতে করে টোটাল এনার্জি 3 এপসাইলনই হয়। এই পার্টিকুলার কেসে ইভেন ইফ দ্য পার্টিকেলস আর ডিস্টিংগুইজেবল, আমি কিন্তু ওই একটাই জাস্ট কনফিগারেশন পেতে পারছি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা প্রথমে থার্মোডাইনামিক সিস্টেম ইন্ট্রোডিউস করলাম, সেখান থেকে ম্যাক্রো স্টেট ডিফাইন করলাম, সেখান থেকে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন ডিফাইন করলাম, সেখান থেকে মাইক্রো স্টেট ডিফাইন করলাম। আর কোন একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন যতগুলো মাইক্রো স্টেট থাকে সেটা কিন্তু থার্মোডাইনামিক ওয়েট। তো যে এক্সাম্পলটা আমরা দিয়েছি সেখানে একটা পার্টিকুলার ম্যাক্রো স্টেট যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3, টোটাল এনার্জি 3 এপসাইলন, টোটাল ভলিউম ভি, সেখান থেকে 3টে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন পেলাম। প্রথম ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন এ, সেখানে নাম্বার অফ মাইক্রো স্টেট ছিল 6, সেকেন্ডটায় 3, তারপর একটা 1, অর্থাৎ এই ম্যাক্রো স্টেট থেকে আমি টোটাল 10টা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন পেয়েছি। এবারে কথাটা হচ্ছে যে আমি যদি ওভারঅল ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিটাকে বুঝতে চাই, তাহলে এই যে ইন্ডিভিজুয়াল মাইক্রো স্টেটস গুলো আছে তাদের প্রপার্টিগুলোর সাম কাইন্ড অফ একটা অ্যাভারেজিং করতে হবে। এবার সেই অ্যাভারেজিংটাকে করতে গেলে যেটা বুঝে নিতে হবে যে প্রত্যেকটা মাইক্রো স্টেটের কন্ট্রিবিউশন কতটা টুয়ার্ডস দ্য থার্মোডাইনামিক প্রপার্টি অফ দ্য মাইক্রো স্টেট। সেটাকে বোঝার জন্য একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপালস আছে বা পস্টুলেট আছে, যেটা বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি, যেটা বলে যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম কন্টেনিং আইডেন্টিক্যাল ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেলস অ্যাট ইকুইলিব্রিয়াম all microstates are equally probable. In other words, the thermodynamic state or the macrostate is equally likely to be in any of the microstate. তার মানে এটা দাঁড়াচ্ছে যে ম্যাক্রোস্টেটের কথা আমরা বলছি সেখানে যেহেতু 10টা মাইক্রোস্টেট পাওয়া যাচ্ছে ও 10টা মাইক্রোস্টেট ইকুয়াল কন্ট্রিবিউশন, মানে হলো যে ওভারঅল ইকুইলিব্রিয়াম প্রপার্টিকে ডিটারমাইন করার জন্য আমার প্রত্যেকে 1/10 করে কন্ট্রিবিউট করবে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে যখন আমি এক থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো তখন তো নাম্বার অফ পার্টিকেলস হিউজ, ইনফাইনাইট এনার্জি লেভেলস আছে। তো সেক্ষেত্রে টোটাল কনফিগারেশনের সংখ্যা হিউজ, সেখান থেকে মাইক্রোস্টেটের সংখ্যা হিউজ। তাহলে আমি যদি মনে করি যে প্রত্যেকটা মাইক্রোস্টেট ইকুয়ালি কন্ট্রিবিউট করছে, এবং এক্ষেত্রে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেট করাই একটা খুব ডিফিকাল্ট কাজ। অ্যাকচুয়ালি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে যে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমে অনেকগুলো পসিবল, অর্থাৎ ইনফাইনাইট পসিবল কনফিগারেশন থাকলেও একটা কনফিগারেশন দেখতে পাওয়া যায় যার ওয়েট অন্যান্য কনফিগারেশন থেকে অনেক অনেক বেশি, এবং ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা এই যে কনফিগারেশন যার ওয়েটটা অন্যান্য কনফিগারেশন থেকে অনেক অনেক বেশি, সেটা দিয়ে ডিটারমাইন্ড হয়। এটাকে বলা হবে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে as the total number of particles are huge in a thermodynamic system, it is usually observed that there is a particular configuration whose weight is much greater than any other configuration. This configuration is called the most dominating configuration. আর প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটিস বলছে যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি will be more or less solely controlled by the most dominating configuration. তাহলে এই যে আমরা দেখলাম যে ফর এ গিভেন ম্যাক্রো স্টেট একাধিক কনফিগারেশন থাকতে পারে, যেগুলোকে আমি বলেছিলাম ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। আবার পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল হয়ে গেলে কোনো একটা গিভেন কনফিগারেশন সেখান থেকে অনেকগুলো পসিবল অ্যারেঞ্জমেন্টস পাওয়া যেতে পারে। এই যে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট সেটাকে বলা হবে এক একটা মাইক্রোস্টেট। তাহলে মাইক্রোস্টেট কি হলো? ইফ দ্য পার্টিকেলস আর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ডিস্টিংগুইজেবল, a particular configuration can give some more distinct arrangements. All the arrangements are called microstates.
আমাদের এই এক্সাম্পলে আমরা যেটা দেখেছি যে কনফিগারেশন এ, সেখান থেকে 6টা পসিবল মাইক্রোস্টেজ পাওয়া গেল, কনফিগারেশন বি সেখান থেকে 3টে পসিবল মাইক্রোস্টেজ পাওয়া গেছে, এবং কনফিগারেশন সি সেখান থেকে একটা পসিবল মাইক্রোস্টেজ পাওয়া গেছে। আর পার্টিকেলগুলো যদি আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল হয়ে যায়, তাহলে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে নাম্বার অফ মাইক্রোস্টেজ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন। এবারে এই যে কোন একটা গিভেন কনফিগারেশনে কতগুলো মাইক্রোস্টেজ পাওয়া যাচ্ছে, সেইটা অ্যাকচুয়ালি একটা নতুন টার্ম দিয়ে আমরা জাস্ট ডিফাইন করবো, যাকে বলা হবে থার্মোডাইনামিক ওয়েট। এটা দাঁড়াচ্ছে যে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেজ দ্যাট আর অবটেন ফর এ পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন ইজ কল দ্য থার্মোডাইনামিক ওয়েট, এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কখনো ওমেগা দিয়ে, কখনো ডব্লিউ দিয়ে। আচ্ছা, যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম সেখানে আমরা পরিষ্কার দেখেছি যে কোন একটা গিভেন এনার্জিতে একটাই মাত্র কোয়ান্টাম স্টেট আছে, সে ধরনের সিস্টেমকে বলে নন ডিজেনারেট সিস্টেম। নন ডিজেনারেট সিস্টেমের ক্ষেত্রে থার্মোডাইনামিক ওয়েট বের করার ফর্মুলা হলো এইটা, অর্থাৎ যদি কোনো একটা কনফিগারেশন, যেটাকে আমি জাস্ট n0 n1 n2 n3 এইরকম ভাবে লিখছি, অর্থাৎ গাউস স্টেটের নাম্বার অফ পার্টিকেলস n0, ফার্স্ট এক্সাইটেড n1, সেকেন্ড এক্সাইটেড n2 and so on, এবং টোটাল নাম্বার অফ পার্টিকেল যদি n থাকে তাহলে করসপন্ডিং থার্মোডাইনামিক ওয়েট, অর্থাৎ কোনো একটা গিভেন কনফিগারেশন নাম্বার অফ মাইক্রোস্টেটের সংখ্যা হলো দিস ওয়ান। এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে এটা পরিষ্কার যে এখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস সি, অর্থাৎ থার্মোডাইনামিক ওয়েটের ফর্মুলা হবে সি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 factorial 1 factorial 1 factorial and so on. This will give you the answer 6. A particular case 3 factorial divided by 2 factorial 0 factorial 0 factorial 1 factorial 0 factorial dot 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 dot, এটা 3 দেবে, এবং এই পার্টিকুলার কেসে নাম্বার অফ মাইক্রোস্টেজ বা থার্মোডাইনামিক ওয়েট হয়ে যাবে হচ্ছে 1। আচ্ছা, এবারে যদি ডিজেনারেট সিস্টেম হয়, ডিজেনারেট সিস্টেম মানে হচ্ছে যে কোন একটা গিভেন এনার্জিতে মোর দ্যান ওয়ান কোয়ান্টাম স্টেট যদি থাকে, তাহলে কিন্তু ডব্লিউ এক্সপ্রেশনটা পাল্টে যাবে। আচ্ছা, যদি ধরে নিই যে গ্রাউন্ড স্টেটে ডিজেনারেসি G0 এবং নাম্বার অফ পার্টিকেলস n0, তাহলে যেটা হতে পারে যে যখন আমি বলছি যে গ্রাউন্ড স্টেটে আমি, অর্থাৎ লোয়েস্ট এনার্জি লেভেলে আমি n0টা পার্টিকেলস রেখেছি, তাহলে প্রথম পার্টিকেলটা এখানে যে G0 নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস আছে, যে কোনো একটাতে থাকতে পারে। যেহেতু ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস এর ক্ষেত্রে এই কোন একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটে অকুপেন্সির কোনো লিমিট নেই, অর্থাৎ তার মানে সেকেন্ড পার্টিকেলটাও ওই G0 যে কোনো একটাতে থাকতে পারে, থার্ডটাও G0 নাম্বার অফ ওয়েটে থাকতে পারে, ফোর্থটাও G0 নাম্বার অফ ওয়েটে থাকতে পারে। তার মানে এটা দাঁড়ালো যে গ্রাউন্ড এনার্জি লেভেলে যদি ডিজেনারেসি G0 থাকে, তাহলে n0 পার্টিকেলকে ফার্দার G0 টু দি পাওয়ার n0 নাম্বার অফ ওয়েট সাজানো যেতে পারে। সিমিলারলি ফার্স্ট এক্সাইটেড যদি ডিজেনারেসি G1 হয়, নাম্বার অফ পার্টিকেলস n1 হয়, তাহলে ফার্দার G1 টু দি পাওয়ার n1 নাম্বার ওয়েতে রাখা যাবে। সেকেন্ড এক্সাইটেডে G2 টু দি পাওয়ার n2 নাম্বার অফ ওয়েতে রাখা যাবে। এইরকম ভাবে আমি টোটাল থার্মোডাইনামিক ওয়েটের যে এক্সপ্রেশন পাবো সেটা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n0 ফ্যাক্টোরিয়াল n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা নন ডিজাইন কেসে পেয়েছি, সেটা মাল্টিপ্লাইড বাই G0 টু দি পাওয়ার n0 G1 টু দি পাওয়ার n1 টু দি পাওয়ার n2 ডট 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 ডট, অর্থাৎ টোটাল এক্সপ্রেশনটা বেরোলো এইটা। তাহলে মানে মেজর টাস্কটা হচ্ছে যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা খুঁজে পেতে হবে। মোস্ট ডমিনেটিং কনফিগারেশন খুঁজে পেয়ে গেলেই আমরা সেখান থেকে থার্মোডাইনামিক প্রপার্টিটাকে বুঝে নিতে পারবো। আর মোস্ট ডমিনেটিং কনফিগারেশন খুঁজে পাওয়া মানে হচ্ছে আমাকে এমন একটা ডিস্ট্রিবিউশন বা এমন একটা কনফিগারেশন পেতে হবে যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম। এবারে ডব্লিউটা নির্ভর করে কিন্তু নেচার অফ দ্য পার্টিকেলসের উপরে, অর্থাৎ সবকিছু করার আগে আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে কত রকমের পার্টিকেল হতে পারে এবং তার উপরে ডব্লিউ কেমন করে নির্ভর করছে। আমরা যখন আইডেন্টিক্যাল পার্টিকেলস নিয়ে আলোচনা করব তখন দেখবো যে আইডেন্টিক্যাল পার্টিকেল মেজর দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, আর একটা হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস, তাদের জন্য কোনো আনসার্টেনিটি নেই, সেখানে তাদের ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে, এবং তাদের যে এই যে ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি বা ডিরেকশন অফ মোশনস, তারাই অ্যাকচুয়ালি দুটো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলকে ডিস্টিংগুইশ করবে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমি কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস দেখব, তাদের ক্ষেত্রে আনসার্টেনিটি প্রিন্সিপাল থাকার জন্য কোনো ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নেই, এবং সেই ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি বা ডিরেকশন অফ মোশনস দিয়েও তাদেরকে আমি আলাদা করতে পারবো না, সেই জন্য কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল ইনডিস্টিংগুইশেবল হয়ে যাবে। তাহলে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস, তাদের জন্য হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে,
অর্থাৎ পজিশন এবং মোমেন্টাম তাদেরকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যাবে। তার জন্য তাদের ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে, এবং ইট ইজ দিস ট্র্যাজেক্টরি হুইচ ডিস্টিংগুইশেস টু ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকলস। এই ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল তাদেরকে বলা হয় বোলজনস, বোলজম্যানের নাম অনুযায়ী। এবং এই বোলজনস গুলো তারা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করে বা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ওবে করে। আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকলস তারা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ওবে করে, অর্থাৎ পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যায় না। তার মানে হলো যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস এর জন্য কোনো ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নেই, এবং সেই জন্য কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলোকে কোনো রকম ভাবে ডিস্টিংগুইশ করা যাবে না, তারা ইনডিস্টিংগুইশেবল। আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল দু রকমের হতে পারে, কেউ কেউ বোসন্স, কেউ কেউ ফেরিমিয়ন্স। বোসন্স প্রফেসর এস.এন. বোসের নাম অনুযায়ী বোসন গুলো বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ওবে করে বা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ওবে করে। আর ফেরিমোনস এনরিকো ফেরমির নাম অনুযায়ী তারা ফেরমি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বা ফেরমি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স ওবে করে। আচ্ছা, বোসন্স এবং ফেরমিয়ন্স তাদেরকে কিভাবে আলাদা করা হচ্ছে, বা কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল তারা তাদের ক্লাসিফিকেশন, তাদের ইম্পর্টেন্ট প্রপার্টিজ ইত্যাদি বোঝার জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্স খুব ভালো করে বুঝতে হবে, অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল খুব ভালো করে বুঝতে হবে, পারমুটেশন অপারেটর খুব ভালো করে বুঝতে হবে। সেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সের ডিসকাশনে আসবো। এখানে জাস্ট বোসন এবং ফেরমিয়ন্সের মধ্যে জাস্ট মূল তফাৎগুলো বলে নেওয়া আছে। যে ফেরমিয়ন্সের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক, দিস শুড বি অ্যান্টিসিমেট্রিক এন্ড দিস শুড বি সিমেট্রিক। আর অ্যান্টিসিমেট্রিক বা সিমেট্রিক ওয়েভ ফাংশন বেসিক্যালি মানেটা হচ্ছে এই যে যদি কোনো একটা পার্টিকুলার সিস্টেম ইজ কনসিস্ট অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস হয়, তাহলে যদি পার্টিকেলগুলোকে আমি জাস্ট ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ আমি যদি ধরে নিই যে 1 নম্বর পার্টিকেল Q1 পজিশনে আছে, 2 নম্বর পার্টিকেল Q2 পজিশনে আছে, এবার 1 নম্বর পার্টিকেলকে Q2 তে এবং 2 নম্বর পার্টিকেলকে Q1 এ নিয়ে গেলে ওয়েভ ফাংশনে আদৌ কিছু চেঞ্জ হচ্ছে কিনা। যদি ওয়েভ ফাংশনে কোনো চেঞ্জ না হয় তাহলে সেটাকে বলবো সিমেট্রিক ওয়েভ ফাংশন। আর ওয়েভ ফাংশন সমান বাট অপোজিট ইন সাইন হয়ে গেলে তাকে বলে অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। ফেরমিয়ন্স তার জন্য ওভারঅল ওয়েভ ফাংশন অ্যান্টিসিমেট্রিক হয়, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল। আর বোসনের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশন সিমেট্রিক হয়। আচ্ছা, অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল থেকে আমরা যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ ফেরমিয়ন্স যাদের ক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশনস পাওয়া যায়, অর্থাৎ যারা অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল ওবে করে, তারা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করবে। এবং পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করলে যেটা দাঁড়াবে যে কোনো একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটে একের বেশি পার্টিকেল থাকতে পারবে। অন দ্য আদার হ্যান্ড বোসন্সের ক্ষেত্রে কোনো এক্সক্লুশন প্রিন্সিপাল নেই, এবং তার জন্য কোনো একটা কোয়ান্টাম স্টেটে একের বেশি পার্টিকেল থাকতে কোনো আপত্তি নেই। ফেরমিয়ন্সের ক্ষেত্রে দেখা যায় যে ওভারঅল স্পিন মাস্ট বি অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ হয়, অর্থাৎ হাফ, 3/2, 5/2 ইত্যাদি হবে। আর বোসন্সের ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বারগুলো যথাক্রমে 1, 2, 3, 4 এগুলো হয়। আর ফেরমিয়ন্স অ্যাজ ইউজুয়াল ফেরমি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বা এফডি স্ট্যাটিস্টিক্স ওবে করে, আর বোসন্স গুলো বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ওবে করে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট দিন আমরা মূলত যে বিষয়টা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা, যেটা আমরা ডিরাইভ করতে চাইবো। আমরা অলরেডি যেটা মেনশন করলাম যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল তাদের যদি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন হয়, এই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ডিরাইভ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা খুঁজে পেতে হবে। আর মোস্ট ডমিনেটিং কনফিগারেশন খুঁজে পেতে গেলে আমাকে ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করতে হবে। কিন্তু আমরা দেখবো যে টেকনিক্যালি ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করার কিছু ম্যাথমেটিক্যাল অসুবিধা আছে। যেখানে ডব্লিউর বদলে আমরা অ্যাকচুয়ালি LNW কে ম্যাক্সিমাইজ করবো, এবং LNW কে ম্যাক্সিমাইজ করাটা অনেক সহজ, কারণ আমাদের ক্ষেত্রে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন আছে। তো স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা কি সেটা আমাদের একটু বুঝে নিতে হবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখন আমি ডব্লিউ বা LNW যাইকেই ম্যাক্সিমাইজ করি না কেন, আমাকে আলটিমেটলি যেটা করতে হবে কিছু ভেরিয়েশনস করতে হবে। ভেরিয়েশনস কার? আমরা জানি যে ডব্লিউটা N0, N1, N2, N3 অর্থাৎ বিভিন্ন এনার্জি লেভেলে কতগুলো কি পার্টিকেল আছে তাদের ফাংশন। এবার N0, N1, N2, N3 ইত্যাদিগুলোকে ভ্যারি করিয়ে যখন আমি ডব্লিউ বা LNW কে ম্যাক্সিমাইজ করবো, তখন একটা জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি কোনো একটা, যেহেতু আমি কোনো একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছি, সেই ম্যাক্রো স্টেটের জন্য কিন্তু NVE কনস্ট্যান্ট, অর্থাৎ N0, N1, N2, N3 এগুলোকে যখন আমি ভ্যারি করব তখন আমাকে মাথায় রাখতে হবে যে NVE এগুলো কনস্ট্যান্ট আছে, অর্থাৎ কিছু কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্ট ভেরিয়েশনটাকে করা হয় বাই ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। তাহলে আমাকে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার এই দুটো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ইন্ট্রোডিউস করে দিয়ে
জাস্ট মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করতে হবে। নেক্সট অনওয়ার্ডস আমরা এই ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে আমরা আলটিমেটলি থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন জেড ইন্ট্রোডিউস করব। সেখান থেকে বিভিন্ন রকমের থার্মোডাইনামিক প্রপার্টিগুলোর সঙ্গে জেটের সম্পর্ক বের করার চেষ্টা করব। পরে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স আমাদের আস্তে আস্তে ঢুকতে হবে। বোসন বা ফেরমিয়ন্সের জন্য যথাক্রমে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বা ফেরমি-ডিরাক স্ট্যাটিস্টিক্স পড়তে হবে, ডেরিভেশন করতে হবে। সেইখান থেকে কি সমস্ত ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টিস বোঝা যায় বা কি সমস্ত থার্মোডাইনামিক প্রপার্টি বোঝা যায়, সেগুলো আমরা জাস্ট আস্তে আস্তে করবো। এইরকম ভাবে চলবে। দেখা যাক আমরা কতটা কি কভার করতে পারি।